সে কি গো, তুমি এখনো রেডি হওনি? হাসপাতাল যাবে না? পরে বেরোবো। পরে? দেখি শরীর কিরম দেখি। না রে বাবা, ঠিক আছে। তাহলে যাই হোক, আগে বলবে তো। আমি তো তোমার ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি ডাইনিং টেবিলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি 10টা নাগাদ বেরোবো, বুঝলে? ওই হরনাথ বাবুকে নিয়ে নতুন নার্সিংহোমের সাইটটা দেখতে যাবো। তুমি এত ভালো খবর তো আমাকে জানাওনি। কি গো তুমি, এই কোথায় যাচ্ছ গো সাইট দেখতে? বাইপাসের ওদিকে, ওই পার্ক সার্কাস কানেক্টরের কাছাকাছি। ও, হরনাথ বাবুই কিনছেন তো জমিটা? উনি নার্সিংহোমের টাকাটাও দিয়ে দিতে চাইছেন। নার্সিংহোমটা হবে ওনার মেয়ের নামে, বুঝেছো? ওনার মেয়ের? সে তো তোমার রোগী। সে আমাকে ছাড়া অন্য কোনো ডাক্তারকে দেখাবেই না। অন্য কোনো ডাক্তারকে সে বিশ্বাসই করে না, কথাই বলে না তাদের সঙ্গে। একদম পুরো পাগল রুগী, জানো তো? বড় লোকের ব্যাপার স্যাপার তো, সবকিছুতে একটু বেশি বাড়াবাড়ি। যাকে শোনো, তুমি বেশি পাত্তা টাত্তা দিও না, বুঝলে? পাগল হয়েছ? এইরকম রুগীকে হাতছাড়া করলে আমাদের নার্সিং হোমের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। একে হাতছাড়া করা যাবে না, বুঝেছো? কি জানি বাবা। জাস্ট তুমি একবার আমাকে বলো, আমি কাকু কাকিমাকে পুরো ঘটনাটা জানাবো। বলো। একদম না। দুটো বয়স্ক মানুষ একা থাকে, তাদের অহেতুক অশান্তি দেওয়ার কোনো যুক্তি নেই। ভালো। তাহলে যেটা চলছে সেটা চলুক, দিনের পর দিন, বছরের পর বছর চলুক। হয়তো আমারই খামতি। অরিন্দম যেরকম চায় আমি সেরকম নই। অসম্ভব ভালো কথা, একটা চূড়ান্ত ভালো কথা, চমৎকার কথা। আদর্শ ভারতীয় নারীর মতো কথা বলেছেন আপনি। অসম্ভব। অরিন্দম যেরকম চায়। বৌদি, কথাটা বলতে একবারও তোমার একটু লজ্জা করলো না? এছাড়া কি বলবো? তুমি চেনো মেয়েটি কে হয়, জানো? তো দাদার অফিসের পিএ, বছর তিনেক আগে অফিসে জয়েন করেছে। আমার খুব ভালো লাগছে এটা জেনে তুমি এটা জানো। আমার খুব অবাক লাগছে বৌদি, তুমি এটা জানো যে দাদার অফিসের পিএ, দাদার খুব কাছের লোক, এবং এটাও জানো যে বছর তিনেক হলো সে জয়েন করেছে। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে তুমি খুব ভালো করে জানো দাদার সঙ্গে সম্পর্ক কতদিনের। তবু তুমি চুপ করে আছো, তেমন একটাই কারণ, যেটা তুমি বলছো সেটা ঠিক। তোমার মধ্যে কোনো খামতি রয়েছে, তাই তো? সেই জন্য তুমি প্রশ্রয় দিয়ে যাচ্ছ, তাই তো? এত কিছু আমি আগে জানতাম না। আগে রাতে ফোন আসতো, আর শুনেছি কয়েকবার তোর দাদাকে অফিস থেকে আসার পথে রাস্তায় নামিয়ে দিয়েছে। বৌদি, কি বলবো তো? দেখ, আমি ভেবেছিলাম যে এই ঘটনাটা আমি তোমাকে জানবো না, কিছুতেই জানাবো না। মানে আমি দেখেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে একে হাজার রকম অশান্তির মধ্যে রয়েছে, এটা জোর করে তোমাকে জানিয়ে আর অশান্তি বাড়াতে আমি চাই না। নতুনত্ব আর কিছু নেই, আমি সব জানি। আমার সব সহ্য হয়ে গেছে। এখন তুই আছিস, তোর
তোর উপর জোর আছে, ভরসা আছে। যখন তুই থাকবি না তখন যে আমার কি হবে? এই কথা তোমাকে কে বললো? কে বললো কথাটা? না চুপ করে থেকো না, বলে ভাবনাটা মাথায় কে ঢোকালো যে আমি এখানে থাকবো না? ওদের একটা কথা জেনে রেখে দাও, তোমার প্রতি, এই বাড়ির প্রতি আমার একটা কর্তব্য আছে, সেটা আমি সারা জীবন করে যাবো, যেখানেই থাকি না কেন। সারা জীবন এইভাবে কর্তব্য করা সম্ভব নয়। কর্তব্য করার জন্য একটা লক্ষ্য দরকার হয়। আস্তে আস্তে আমার বয়স বাড়বে, আমার মেয়েটা বড় হয়ে যাবে, তখন ওকে নিয়ে আমি কি করব, কোথায় যাব ভাবলে চোখের সামনে আমার অন্ধকার হয়ে আসে। আরে কখন থেকে ওয়েট করছি, চ ওরা ওয়েট করছে তো। ওইখানে বসে আছে না? আর তুই কি করছিলি এতক্ষণ? আরে বাড়িতে কত কাজ, সবটা সেরে আসতে হবে না? আরে নাদিয়া, হ্যাঁ তোরা নাকি গৌরবকে ক্রিকেট কোচিং ছাড়িয়ে দিচ্ছিস? গৌরবকে ক্রিকেট থেকে কে বললো? তোর ছেলে কিরিটকে বলেছে তোর বরের নাকি কি সব প্রবলেম হচ্ছে, তোরা নাকি শিফট করে যাবি, সেই জন্য ওর কোচিং ছাড়িয়ে দিয়েছিস। কি হয়েছে রে? কিরিটকে গৌরব বলেছে? কিছু না, জানিস তো মহা পাকা তৈরি হয়েছে আমার ছেলেটা, তার সঙ্গে জুটেছে আমার বর, একসঙ্গে দুজনে সব সময় গুজগুজ গুজগুজ ফুসফুস ফুসফুস হাসা হাসি, সব থেকে বড় কথা আমার কি যে দেখ ফুল করে না দুজনে আমাকে মিলে। সেটাও বলেছে আমার ছেলে, তোর ছেলে আমার ছেলেকে সব গল্প করে তো। তুই ভীষণ লাকি রে। আমি লাকি? একদম। কোথায় দেখলি তুই আমার লাক? লাকি হলে এখানে পড়ে থাকতাম এভাবে? আমি তো তোর সংসারের কথা বলছি। ওই যে বললি না, ছেলে আর বাপ একদম বন্ধুর মতো। আমার বাড়িতে তো বালা, আমি জানি তুই দেখ অরিন্দমের অনেক টেনশন থাকে, বাইরে বাইরে ঘুরতে হয়, আমি জানি ও সময় দিতে পারে না। তুই তো পুরো ব্যাপারটাই ধরতে পারিস, তাহলে এত দুঃখ করিস কেন? আসলে তা নয়, জানিস তো, তুই আমার বাড়িতে থাকলে বুঝতে পারবি অসুবিধাটা কোথায়। আমার ছেলেটা আর মেয়েটা না অরিন্দম বাড়িতে আসার পর সামনে যায় না, দুদিন পর ভুলে যাবে মনে হয় বাবা কিরকম দেখতে, সাহসই পায় না সামনে গিয়ে দাঁড়ানো। মালা, তুই তুই একটু সময় দে ওদের, ওরা একটু বড় হোক, দেখবি দুজনে মিলে পুরো পরিস্থিতিটা বুঝতে পারছে, তখন আর তোর কোনো চিন্তাই থাকবে না। কিছু ঠিক হবে না জানিস তো নাদিয়া, কিছু ঠিক হবার নয় রে আমার বাড়িতে। আমি কোনো আশাই করি না, খালি আমার একটাই চিন্তা, আমার মেয়েটার কি হবে বলতো। আমি যতদিন আছি তত, আমি যদি মরে যাই আমার মেয়েটা কি দেখবে? মালা, কি হচ্ছেটা কি? তুই এত আপসেট হচ্ছিস কেন? হ্যাঁ, তুই যদি সব সময় এরকম দুশ্চিন্তা করিস, দুর্ভাবনায় থাকিস, তো তোর শরীর খারাপ হয়ে যাবে রে। কাঁদে না মালা, 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 কাঁদে না। তুই তুই তো এটাকে লড়াই বলে মনে করছিস, পরিস্থিতির সঙ্গে তুই লড়াই করছিস, তাহলে কেন? তুই লড়াই কর, তুই দেখবি এর ফল একটা পাবি। তুই খুব খুব বেশি দিন লাগবে না রে এটা শেষ হতে, একটু ধৈর্য ধর মালা, প্লিজ প্লিজ মালা, প্লিজ প্লিজ। নাদিয়া, তুই একটু ভরসা দিস বলি না, তুই আমার সব থেকে বড় জোর জানিস তো। আমার আমার আর কিছু নেই। ঠিক আছে ঠিক আছে, আছি তো। এই না বললি মনের জোর তুই, তাহলে ওরা ওয়েট করছে। আয়
আপনি আসুন আসুন বসুন। হ্যাঁ, গুড ইভিনিং। আগের দিন তো আপনার সঙ্গে আলাপ হয়নি, আলাপ করিয়ে দিই। আমার স্বামী। আমি জানি, আপনি তো বিমান মিত্র। হ্যাঁ, আমি আসলে এপাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটা চান্স নিয়ে দেখি যে যদি বাড়িতে থাকেন। ভালোই করেছেন। আপনি চা খাবেন তো? না না, আমি খানিকক্ষণ আগে খেয়েছি। আপনি প্লিজ বসুন না, প্লিজ। না না, আমি বসবো না, আপনারা গল্প করুন, আমি বরং মাকে একটু ডেকে হ্যাঁ, দিই। জামা গেল। হ্যাঁ, কোথায় যেন আছেন আপনি? আমি আছি হ্যাঁ, মনে পড়েছে, শোনা বলছিল একবার। সেলস এক্সিকিউটিভ। চিফ সেলস এক্সিকিউটিভ। টার্নওভার কত? নিয়ার অ্যাবাউট 20 crores, আর বাড়বে আরো। হ্যাঁ, যদি লেবার প্রবলেম না হয়। না, আমাদের কোনো চান্স নেই। আসলে আমাদের কোম্পানিটা খুব ছোট, এবং যে পে প্যাকেটটা আছে সেটাতে আমার মনে হয় না কারোর কোনো রকম এরকম ধরনের ভাবনা আসবে। হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটা অবশ্য এখন অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি নিয়েছে। তবে নেক্সট ইয়ারে আমরা কিন্তু আশা করছি নিয়ার অ্যাবাউট 25 crores হবে? হ্যাঁ, মানে হতে হবে। আসলে কোম্পানিটার বয়স তো খুব একটা বেশি নয়, আর বোর্ড অফ ডিরেক্টরসের সেরকমই ইচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে খুব টাফ কম্পিটিশন। হ্যাঁ, তা ঠিক। আরে কি আশ্চর্য, আপনি এত ফর্মালিটি করছেন কেন আমার সাথে? না না, এ তো সামান্য, একটুখানি খেয়ে নিন। তোমায় বললাম না মাকে ডেকে দিতে? মা একটু রায় জেঠিমাদের বাড়ি গেছেন, কি একটা পুজোর ব্যাপার আছে তো, ওই জন্য। এই ঠিক আছে, যাও ভেতরে যাও। তার মানে তো আপনার চাকরি বাকরি বেশ ভালো। থাকেন কোথায়? মাঝে মধ্যে দু এক প্যাক খেতে তো পারেন। আমার সাইডে দেন ম্যানেজার সাহেব, ও আমাদের বলবো না। চেষ্টায় কি না হয়। চেষ্টার দরকারটা কি কোন দিকে? আপনাকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ, কি বলছিলেন? ও কইতেছিলাম কি যে আপনি ওই দিন কইতেছিলেন না যে একটা আইডিয়া মাথায় আসছে, তো ওইটা যদি একটু বলেন আপনি। ও এইটা ম্যানেজার সাহেব, হ্যাঁ। আপনি লক্ষ্য করছেন কিরম আস্তে আস্তে আমার ওই কলকাতায় ভাষাটা আয়ত্ত হচ্ছে? হ্যাঁ, তো হচ্ছে, কিন্তু মাঝে মাঝে আপনি গোঁত্তা খাচ্ছেন এবং সেটাকে সামলে নিচ্ছেন। তবে সামনে নিতেছি তো। সামলে নিতে আসি না, সামলে নিচ্ছি। ও ওইলো আর কি। আইডিয়াটা হচ্ছে যে আমাদের এই নাজমাকে কোথাও যদি একটা ভালো জায়গায় কাজে লাগিয়ে দেওয়া যেত। তাহলে তো খুব ভালো হয়, কিন্তু কোথায়? এই আমার জামাইয়ের হাসপাতালে যদি ওকে একটা কিছুতে লাগিয়ে দেওয়া যেত। ওখানে কাজ করতে পারবো? কেন? লেখাপড়া তো জানে না কিছু। কিন্তু ওখর জ্ঞান তো আছে। আরে চাষির ঘরে কটা মেয়ে লেখাপড়া জানে? ভদ্রলোকের জায়গায় ভদ্র পরিবেশে থাকতে পারলে তো ভালোই হয়। মেয়েটার মধ্যে না দরদ আছে, সেই জন্য আমি হাসপাতালের কথাটা ভেবেছিলাম। ব্যাপারটা অত সহজ নয় ম্যানেজার সাহেব। কেন? নাজমা যে মুসলমান, সে কথাটা ভুললে চলবো? ওর হাতের পানি কি সবাই খাবে? আপনার কথা সাইরা দেন। কি? হ্যাঁ ম্যানেজার সাহেব, আমরা কি ওই জাতপাতের বালাই ভুলতে পারছি? পারি না। এটা তো কোনোদিন ভেবে দেখিনি। সত্যি কি এটা কোনো সমস্যা? কি জানি, হতেও পারে হয়তো।
বৌমা শোনো, আমি বাবাকে চাটা দিয়ে আসছি। না তোমার বাবা তো বেরিয়েছে, ওই মোড়ের দোকানে একটু গেছে। ও। তুমি একটু বসো এখানে। কি মা? শোনো, আমি ভাবছিলাম কি যে অসীমকে বলেই দেব যে ওর ব্যবস্থা ও অন্য কোথাও করে নিক। তুমি কি বলো? সত্যি? হ্যাঁ মা, তাহলে তাহলে খুব খুব ভালো হয়। সত্যি তো, মানে আমরা এইটুকু বাড়ি তো ভীষণ অসুবিধে হচ্ছে। আর মা, আমাদের তো সেরকম টাকার দরকার নেই। আর আমি আজকাল কম্পিউটারটাও খানিকটা শিখে গেছি। আর বেশ কিছুদিন বাদে না, মানে আমার একটা চাকরিরও ব্যবস্থা হয়ে যাবে তখন। তুমি আমাকে একটা কথা একটু সত্যি করে বলবে? আচ্ছা, অসীম কি তোমাকে কিছু, না মানে এমন কোনো ব্যবহার কি তোমার সাথে করেছে যার জন্য তোমার মনে হচ্ছে ও এখানে না থাকুক? বলবো? বলে দেব? না না না, লোকটা খুব একটা সুবিধের নয়। পরে যদি শোধ তোলে। না, কই তেমন তো কিছু। কিন্তু তাহলে ওর দোষটা কোথায়? মানে ওকে যে আমি চলে যেতে বলবো তার জন্য একটা কারণ চাই তো। ও, সেটা সেটা তো আপনি বলতেই পারেন যে এইটুকু বাড়ি তো আগে বুঝতে পারিনি, এখন সত্যি খুব অসুবিধে হচ্ছে থাকতে, স্পেস নেই। বৌমা, ধরো ও যদি তোমার নিজের ভাই হতো কিংবা তোমার ছোট দেওর হতো, তাহলে তাহলে তুমি এভাবে দাঁড়াতে পারতে? আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না তো? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমার শাশুড়ি ঠাকুরন বোঝাতে চাইছেন যে অসীমের সঙ্গে তোমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, বুঝেছো? হ্যাঁ, তাই আমি তাই বলতে চাইছি। আশ্চর্য, অসীমের উপর তোমাদের রাগের কারণটা কি সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। আমাকে ভালো করে একটু বোঝাও। আমার কি মনে হয় জানো করো না, যে আমরা খুব কুইক ডিসিশনটা নিয়ে নিয়েছি, আর একটু ভেবে নেওয়া উচিত ছিল। শোনো, তোমাদের ওই কেতাবি ভাষা না আমি অত বুঝি না। তোমাদের মনের মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটা আমাকে খোলাখুলি বলো, আর নাই যদি বলতে পারো তাহলে থাক, যেমন চলছে সেরকমই চলুক। ব্যাস, আর কোনো উত্তর নেই। বাবা, আপনারা যেটা ঠিক করেছেন সেটা মেনে নেওয়া ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। তবে মা, এই ভদ্রলোকের জন্য আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে, এটা আমি আপনাকে জানিয়ে রাখলাম। চেনা দুঃখ চেনা সুখ বড়ই চেনা ঠিকানা।